এই আলো ভয়ের অবসান জাদুকর। তুমি যে অন্ধকার দিয়ে আমার রাজ্যকে ঢেকে দিতে চেয়েছ, তা এখন মুছে যাওয়ার সময় এসেছে। অর্বাচীন বালিকা, সামান্য কিছু আলো নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছ? এই নে তোর আলোর শেষ উপহার। অসম্ভব! আমার কালো মন্ত্র কেন কাজ করছে না? এটা কোন ধরনের জাদু? এটা জাদু নয়, এটা আমার হৃদয়ের ভালোবাসা আর সংকল্পের শক্তি। তুমি যতবার আঘাত করবে, ততবার তোমার অন্ধকার এই আলোয় বাধা পাবে। জানলা দিয়ে ভোরের নরম আলো এসে পূর্ণিমার বিছানায় পড়ছে। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে উঠে বসতেই তার নজর যায় বিছানার পাশের টেবিলের ওপর। একে নীল পদ্ম, ঠিক যেমনটা আমি কাল রাতে স্বপ্নে দেখেছিলাম। নীল রঙের পাপড়ি থেকে হীরের মতো শিশির বিন্দু ঝরছে। তার মানে আমার দেখা স্বপ্নটা আবারও সত্যি হলো। পূর্ণিমা আলতো করে ফুলটি স্পর্শ করে। ঠিক তখনই ঘরে প্রবেশ করেন রানী কল্যাণী। তার হাতে থালা ভর্তি ফুল। তিনি থমকে দাঁড়ান এবং টেবিলের ওপরের ফুলটির দিকে তাকান। তার চোখে মুখে দুশ্চিন্তা ও বিস্ময় খেলা করে। আজ রাতেও কি তবে তুমি নীলপদ্মের স্বপ্ন দেখেছিলে পূর্ণিমা? হ্যাঁ মা, আমি স্বপ্নে দেখেছিলাম বনের এক গোপন ঝিল থেকে একটা নীল পদ্ম নিজে থেকে আমার হাতে উড়ে আসছে। সকালে উঠে দেখি সত্যি সেটা এখানে আছে। মা, এটা কি জাদুকরি কোনো ব্যাপার নয়? এটা শুধু জাদু নয় পূর্ণিমা, এটা এক বিশাল দায়িত্ব। তোমার ঠাকুরদাদা বলতেন, আমাদের বংশের কোনো এক উত্তরসূরি এই স্বপ্ন বাস্তব করার ক্ষমতা পাবে। কিন্তু মনে রেখো মা, এই শক্তি আগুনের মতো। তুমি কেন ভয় পাচ্ছ মা? আমি তো রাজ্যের ভালোই চাই। কারণ এই শক্তির একটা কঠিন শর্ত আছে। যতক্ষণ তোমার মন পবিত্র আর চিন্তা ইতিবাচক থাকবে, ততক্ষণ তোমার স্বপ্ন সুন্দর হবে। কিন্তু যদি কখনো তোমার মনে রাগ, ভয় বা ঘৃণা জন্ম নেয়, তবে তোমার স্বপ্নগুলো হবে ভয়ঙ্কর, যা বাস্তবে ধ্বংস ডেকে আনবে। আমি কথা দিচ্ছি মা, আমি নিজেকে সবসময় শান্ত রাখব। আমি চাই আমার স্বপ্ন দিয়ে শুধু মানুষের মুখে হাসি ফোটাতে। ঈশ্বর তোমার সহায় হন। তবে এই শক্তির কথা রাজপ্রাসাদের আর কেউ যেন না জানে, এমনকি তোমার বাবাও না। সময় হলে সব জানানো হবে। এখন চলো, সূর্য ওঠার আগেই ফুলটি সরিয়ে ফেলো। পূর্ণিমা মাথা নেড়ে সায় দেয়। রানী ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু পূর্ণিমা জানলার বাইরে তাকিয়ে থাকে। তার মনে এক অদ্ভুত শিহরণ কাজ করছে। রাজদরবারের পরিবেশ বেশ থমথমে। মহারাজ জয়বর্ধন সিংহাসনে বসে গভীরভাবে কিছু ভাবছেন। মন্ত্রী সুমন্ত্র পাশে দাঁড়িয়ে আছেন। বিক্রম, তুমি ফিরেছ? বলো, সীমানার খবর কি? প্রজারা কি শান্ত আছে? মহারাজ, খবর মোটেও সুখকর নয়। পশ্চিম সীমানার অবস্থা ভয়াবহ। আমাদের সোনালী ধানের ক্ষেতগুলো রাতারাতি কালো হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কৃষকেরা হাহাকার করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এমনটা কেন হলো। রাতারাতি শুকিয়ে গেল? কোনো পোকা বা খরা কি এর কারণ হতে পারে? না মহারাজ, আমি নিজে দেখেছি এক অদ্ভুত ধূসর কুয়াশা চারপাশ থেকে রাজ্যকে ঘিরে ধরছে। সেই কুয়াশা যেখানেই স্পর্শ করছে, গাছপালা প্রাণহীন হয়ে পড়ছে। এমনকি আমাদের তেজস্বী ঘোড়াগুলো সেই কুয়াশায় প্রবেশ করতে ভয় পাচ্ছে। সৈন্যরা সেখানে এগোতে পারছে না। মহারাজ, সেনাপতির বর্ণনা শুনে আমার খুব অশুভ মনে হচ্ছে। এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়। সাধারণ কুয়াশা প্রাণ কেড়ে নেয় না। আমার মনে হয় কোনো অন্ধকার শক্তি বা কালো জাদুকর আমাদের রাজ্যের উপর তার মায়াজাল বিস্তার করছে। কালো জাদু? রূপনগরে তো কখনো এমন আপদ আসেনি। সুমন্ত্র, যদি এই কুয়াশার রাজধানী পর্যন্ত চলে আসে, তবে তো আমরা সবাই বিপদে পড়ব।
আমাদের কি করার কিছু নেই? মহারাজ, আমাদের কাছে ঢাল তলোয়ার আছে, কিন্তু কুয়াশার বিরুদ্ধে তো যুদ্ধ করা যায় না। আমরা এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছি। ঠিক বলেছেন সেনাপতি, তলোয়ার দিয়ে অন্ধকার কাটানো যায় না। মহারাজ, আমার মতে আমাদের বনের আশ্রমে থাকা সাধু বাবার কাছে যেতে হবে। তিনি একমাত্র ব্যক্তি যিনি বলতে পারবেন এই অন্ধকারের উৎস কোথায় এবং একে রুখবার উপায় কি। ঠিক আছে বিক্রম, তুমি এখনই সাধু বাবাকে সম্মানের সাথে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করো। আমাদের হাতে সময় খুব কম। আমি অনুভব করছি এক গভীর অন্ধকার আমাদের গ্রাস করতে আসছে। প্রণাম সাধু বাবা, আপনি এসেছেন, আমরা কৃতজ্ঞ। আমাদের রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মুখে। চারদিকে অন্ধকার নেমে আসছে, ফসলের মাঠ মরে যাচ্ছে। আপনিই আমাদের একমাত্র ভরসা। শান্ত হন মহারাজ। আমি জানি কেন প্রকৃতি আজ অকালে শোক পালন করছে। অনেক যুগ পর সেই কালো জাদুকর আবার জেগে উঠেছে। সে অন্ধকার জগতের উপাসক। কালো জাদুকর, সে তো কেবল গল্পের এক চরিত্র ছিল। সে কি সত্যি ফিরে এসেছে? গল্প নয় মন্ত্রীমশাই, সে এক নির্মম সত্য। সে তার মায়াবী কুয়াশা দিয়ে সূর্যকে গিলে ফেলতে আসছে। আজ যে অন্ধকার দেখছেন তা কেবল শুরু। শীঘ্রই সে পূর্ণ সূর্যগ্রহণ নামিয়ে আনবে, যার কোনো দিন শেষ হবে না। রূপনগর হবে এক চিরস্থায়ী কবরের রাজ্য। আমরা কি কিছুই করতে পারি না? আমার সেনাবাহিনী কি তাকে তলোয়ার দিয়ে রুখতে পারবে না? না বিক্রম, তলোয়ার দিয়ে অন্ধকার কাটা যায় না। তাকে হারানোর অস্ত্র কোনো কামারের দোকানে মিলবে না। সে অস্ত্র আছে আপনাদেরই মধ্যে। আমাদের মধ্যে? কার কাছে সেই অস্ত্র আছে? আপনাদের প্রাসাদে এক স্বপ্ন কন্যা আছে, যার মন আয়নার মতো পরিষ্কার এবং যার চিন্তা অসীম পবিত্র। সে রাতে যা স্বপ্নে দেখে, পবিত্র চিত্তে চাইলে তা বাস্তবে রূপ পায়। একমাত্র সেই স্বপ্ন কন্যাই পারবে তার সৃষ্টির শক্তি দিয়ে জাদুকরের ধ্বংসকে প্রতিহত করতে। কিন্তু এই স্বপ্নকন্যাকে আমরা তাকে চিনব কি করে? সময় হলে সে নিজেই তার পরিচয় দেবে। তবে মনে রাখবেন মহারাজ, সেই কন্যা যেন ভয় না পায়। তার মনের ভয় হবে জাদুকরের সবথেকে বড় শক্তি, আর তার সাহসী হবে জাদুকরের বিনাশ। এ কি? দিনের বেলাতেই কি তবে প্রলয় নেমে এলো সুমন্ত্র? সূর্য কোথায় হারিয়ে গেল সুমন্ত্র? মহারাজ, সাধু বাবার কথাই ঠিক হলো। এটা কোনো প্রাকৃতিক গ্রহণ নয়। কালো জাদুকর তার মায়াশক্তি দিয়ে পৃথিবীকে অন্ধকার করে দিচ্ছে। দেখুন, ওই কালো ধোঁয়া প্রাসাদকে গ্রাস করতে আসছে। রূপনগর, তোমাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। এই অন্ধকার আর কোনোদিন কাটবে না। সূর্যের তেজ এখন থেকে আমার হাতের মুঠোয়। এখন থেকে আমি তোমাদের ভাগ্য বিধাতা। থামো পাপিষ্ঠ! আমাদের রাজার রাজ্যে তোমার কোনো স্থান নেই। মহারাজ, আমাদের তলোয়ার আর তীর একে স্পর্শ করতে পারছে না। এ এক অদৃশ্য মায়া। লোহা বা পাথর দিয়ে একে হারানো অসম্ভব। মূর্খ মানুষ, তোমাদের তুচ্ছ অস্ত্র দিয়ে আমাকে আটকাবে? আগামীকাল ভোর হওয়ার আগেই তোমাদের রাজপ্রাসাদ আমার অন্ধকারে ডুবে যাবে। কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। মহারাজ, আমাদের অস্ত্রের লড়াই এখানে অচল। এখন কেবল সেই স্বপ্নকন্যাই আমাদের শেষ ভরসা। আলো, আমি শুধু এক ঝলক সূর্যের আলো দেখতে চাই। একটি সোনালি সকাল,
শান্ত নদী, পাখির গান। মা, আমি পারছি না। যখনই আমি আলোর কথা ভাবছি তখনই প্রজাদের হাহাকার আমার কানে বাজছে। আমার মনে হচ্ছে ওই অন্ধকার ধোঁয়া আমাকেও গিলে ফেলবে। শান্ত হও পূর্ণিমা, ভয় পেও না। তোমার মন বিক্ষিপ্ত হলে তোমার স্বপ্ন কখনো সত্যি হবে না। তোমাকে সাহস সঞ্চয় করতে হবে। রানীমা, সর্বনাশ হয়ে গেছে। জাদুকরের অন্ধকার কুয়াশা এখন প্রাসাদের প্রধান ফটক পর্যন্ত পৌঁছে গেছে। সৈন্যরা ভয়ে অস্ত্র ফেলে পালাচ্ছে। প্রজারা বলছে রাজকুমারী যদি আমাদের বাঁচাতে না পারে তবে কাল সকালে রূপনগর শ্মশান হয়ে যাবে। ওরা আমার উপর এত আশা কেন করছে রতন? আমি তো সাধারণ এক মেয়ে, আমার কোনো ক্ষমতা কাজ করছে না। অন্ধকার আমার কল্পনাকে অবশ করে দিচ্ছে। স্বপ্নকন্যা, তুই তো এক ভীতু বালিকা। তোর প্রতিটি নিঃশ্বাসে এখন ভয় মিশে আছে। তুই যত ভয় পাবি আমার অন্ধকার তত শক্তিশালী হবে। তোর স্বপ্ন এখন হবে কেবল মৃত্যু আর ধ্বংসের। চুপ করো পাপিষ্ঠ। পূর্ণিমা, ওর কথায় কান দিও না। ও তোমাকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে। আমি পারছি না মা, আমি শুধু অন্ধকার আর মৃত্যু দেখছি। আমার শক্তি হারিয়ে গেছে। সাধু বাবা, আমাকে ক্ষমা করুন। আমি ব্যর্থ হয়েছি। আমি কোনো সুন্দর স্বপ্ন দেখতে পারছি না। আমার সমস্ত কল্পনা এখন অন্ধকার আর মৃত্যুতে ছেয়ে গেছে। তোমার মনের আয়না ধুলোয় ঢেকে গেছে, তাই তুমি আলো দেখতে পাচ্ছ না। কিন্তু আমি কিভাবে এই জাদুকরকে হারাবো? ওর শক্তি অনেক বেশি। ওর অট্টহাসি আমাকে কুঁকড়ে দিচ্ছে। মা পূর্ণিমা, একটা কথা সব সময় মনে রাখবে, ভয়ই হলো অন্ধকারের খাদ্য। তুমি যত ভয় পাবে সেই কালো জাদুকর তত শক্তিশালী হবে। সে তোমার সাহসের ওপর ভর করেই রাজ্য শাসন করতে চায়। তবে উপায় কি বাবা? ওর শক্তিকে কি তবে হারানো যাবে না? অবশ্যই যাবে। অন্ধকার নিজে থেকে কিছু নয়, তা কেবল আলোর অনুপস্থিতি। ভয়কে ত্যাগ করো। মনে রেখো, সাহস আর ভালোবাসাই হলো আসল আলো। যখন তুমি তোমার নিজের জন্য নয়, বরং তোমার রাজ্যের মানুষের প্রতি ভালোবাসার কথা ভাববে, তখনই তোমার স্বপ্নে সেই অপার্থিব জ্যোতি ফুটে উঠবে, যা জাদুকরকে ভস্ম করে দেবে। ভালোবাসা আর সাহস, আমি কি তবে পারবো মা? তুমিই পারবে বা। আজ রাতে এখানেই থাকো। নিজেকে পবিত্র করো। ভয়কে বিসর্জন দাও। থামো পাপিষ্ঠ! আমার প্রাণ থাকতে তুমি মহারাজের গায়ে হাত দিতে পারবে না। সাহস ভালো বিক্রম, কিন্তু বোকামি নয়। তোমাদের লোহার অস্ত্র দিয়ে আমার এই ছায়া রাজত্বকে ছোঁয়াও যাবে না। তুমি কাপুরুষের মতো প্রজাদের অন্ধকারে রেখে সিংহাসন দখল করতে চাও? মনে রেখো, অত্যাচারী কোনোদিন প্রজাদের ভালোবাসা পায় না। ঘৃণা দিয়ে পেট ভরে না মহারাজ, ভয় দিয়ে রাজত্ব চলে। সুমন্ত্র, তুমি তো অনেক শাস্ত্র পড়েছ, জানো কি এরপর কি হবে? জানি, অন্ধকারের শক্তি সাময়িক। সূর্যের এক ছিলটে আলোই তোমার এই মায়াজাল ছিঁড়ে ফেলবে। তবে শুনে রাখো, কাল থেকে এই রাজ্যে আর কোনো দিন সূর্য উঠবে না। আমি সূর্যের কক্ষপথকে অন্ধকারের জালে বেঁধে ফেলেছি। আজ থেকে চিরকাল এই রাজ্যে অমাবস্যা বিরাজ করবে, আর তোমরা পচবে এই অন্ধকূপের কারাগারে। রূপনগরের ইতিহাস শেষ। এখন থেকে অন্ধকারই হবে তোমাদের একমাত্র পরিচয়। মা পূর্ণিমা, তোমার চারপাশের অন্ধকারকে ভুলে যাও। তোমার হৃদয়ের গভীরে যে মণিকোঠা আছে সেখানে প্রবেশ করো। মনে করো সেই কালো জাদুকর কোনো দিন ছিলই না।
আমি চেষ্টা করছি বাবা, আমি দেখতে পাচ্ছি আমার রাজ্য, আমার মানুষ। তোমাদের আমি অন্ধকার গ্রাস করতে দেব না। আমার ভালোবাসা তোমাদের রক্ষা করবে। বাবা, ও কি ঘুমে তলিয়ে গেল? ওর মুখটা কত উজ্জ্বল দেখাচ্ছে। হ্যাঁ রানীমা, ও এখন স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছে। ওর পবিত্র চিন্তা এখন এক অজেয় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আলোর ঢাল, কেউ এই আলো ভেদ করতে পারবে না, কেউ না। জয় হোক, স্বপ্নকন্যা তার গন্তব্য খুঁজে পেয়েছে। এবার অন্ধকারের বিনাশ অনিবার্য। একই, এই মেয়ে এখানে কোত্থেকে এলো? তার শরীর থেকে এই আলো কিসের? এই আলো ভয়ের অবসান জাদুকর। তুমি যে অন্ধকার দিয়ে আমার রাজ্যকে ঢেকে দিতে চেয়েছো, তা এখন মুছে যাওয়ার সময় এসেছে। অর্বাচীন বালিকা, সামান্য কিছু আলো নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছো? এই নে তোর আলোর শেষ উপহার। অসম্ভব! আমার কালো মন্ত্র কেন কাজ করছে না? এটা কোন ধরনের জাদু? এটা জাদু নয়, এটা আমার হৃদয়ের ভালোবাসা আর সংকল্পের শক্তি। তুমি যতবার আঘাত করবে, ততবার তোমার অন্ধকার এই আলোয় বাধা পাবে। না, এটা হতে পারে না। আহ! জয় রাজকুমারী পূর্ণিমার জয়। আমাদের রাজ্য আলো ফিরে পেয়েছে। হে রূপনগরের অধিবাসীগণ, আজ আমাদের এক নতুন জন্ম হলো। আমরা এতদিন জানতাম তলোয়ার আর ঢালই হলো রাজ্যের সুরক্ষা কবচ, কিন্তু আজ আমার কন্যা পূর্ণিমা প্রমাণ করেছে যে পৃথিবীর সবথেকে বড় শক্তি হলো মানুষের মনের পবিত্রতা এবং ভালোবাসা। আমি জানতাম মা, তোমার ভেতরের এই শক্তি একদিন সবার কাজে আসবে। তোমার ধৈর্যই আজ আমাদের এই সুন্দর দিনটি দেখিয়েছে। মা, এই জয় আমার একার নয়, এটি আমাদের সবার সম্মিলিত বিশ্বাসের জয়। সাধু বাবা বলেছিলেন, সাহস আর ভালোবাসাই হলো আলো। আমি শুধু সেই আলোকে আমার স্বপ্নে স্থান দিয়েছিলাম। আপনারা যদি নিজেদের মনে সাহস রাখেন, তবে কোনো জাদুকর কোনো দিন আমাদের সূর্যকে ঢেকে দিতে পারবে না। আজ থেকে প্রতি বছর এই দিনে আমরা আলোর উৎসব পালন করব, যেন আমাদের উত্তরসূরিরা মনে রাখে, অস্ত্র দিয়ে শুধু দেহ জয় করা যায়, কিন্তু পবিত্র মন দিয়ে অন্ধকারকেও জয় করা সম্ভব। শেষ, এখন রক্ত বন্ধ করতে হবে। অনন্যা বিন্দুমাত্র দ্বিধা না করে তার রেশমি ওড়নাটি ছিঁড়ে ফেলে। তারপর অত্যন্ত মমতায় সেই বিশাল সিংহের থাবায় ওড়নাটি দিয়ে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দেয়। তার হাতের স্পর্শে সিংহটি শান্ত হয়ে আসে। এখন অনেক আরাম পাবে। সাবধানে থেকো, আমার হাতে সময় খুব কম, আমাকে যেতে হবে। অনন্যা উঠে দাঁড়ায় এবং আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। সিংহটি উঠে দাঁড়িয়ে তার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় এবং একবার মাথা নিচু করে যেন রাজকুমারীকে সম্মান জানায়। রাজপ্রাসাদের একটি বিশাল এবং সুসজ্জিত কক্ষ, কিন্তু চারপাশ নিস্তব্ধ ও থমথমে। রাজা খুব দুর্বলভাবে শুয়ে আছেন, তার মুখ ফ্যাকাশে। রাজকুমারী অনন্যা তার পাশে বসে চিন্তিত মুখে বাবার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। কক্ষের এক কোণে রাজবৈদ্য কিছু ভেষজ পাতা নিয়ে পরীক্ষা করছেন। রাজবৈদ্য মশাই, বাবা তো চোখই মেলছেন না। সকাল থেকে ওনার জ্বর আরও বেড়েছে। রাজ্যের সেরা সব ওষুধ তো দেওয়া হলো, তবুও কেন কাজ হচ্ছে না? রাজকুমারী, আমি আমার সারা জীবনের অর্জিত জ্ঞান দিয়ে চেষ্টা করেছি, কিন্তু মহারাজের এই রোগ কোনো সাধারণ রোগ নয়। এটি একটি জাদুকরী অসুস্থতা। এর ওষুধ কোনো সাধারণ জঙ্গলে মিলবে না। জাদুকরী অসুস্থতা? তাহলে এর প্রতিকার কি? আপনি কি কোনো উপায়ের কথা জানেন না? প্রাচীন শাস্ত্রে লেখা আছে, সুদূর উত্তরে অন্ধকার বনের ঠিক মাঝখানে একটি রহস্যময় সোনার আপেলের গাছ আছে।
সেই গাছের একটি মাত্র আপেলের রস যদি মহারাজকে খাওয়ানো যায় তবেই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন। তবে তাই হোক, আমাদের সেরা যোদ্ধাদের এক্ষুনি সেখানে পাঠানো হোক। আমি নিজে তাদের নেতৃত্ব দেব। কিন্তু রাজকুমারী, সেই পথ অতি ভয়ঙ্কর। সেখানে মানুষ তো দূরের কথা, সূর্যের আলোও ঠিকমতো পৌঁছতে পারে না। বনের রক্ষক এক হিংস্র রক্তপিপাসু রাক্ষস। আজ পর্যন্ত যে সেই সোনার আপেলের খোঁজে গেছে সে আর ফেরেনি। আমাদের সেনাপতি এবং সেনা দল সেই রাক্ষসের নাম শুনেই ভয়ে পিছিয়ে যাচ্ছে। আমি নিজে সেনাপতির সাথে কথা বলবো, শুনে দেখি উনি কি বলেন। কেউ যদি না যায় তবে আমি একাই যাব। সেনাপতি এবং সেনাদল রাজ্য রক্ষা করুক, আর আমি আমার বাবার প্রাণ রক্ষা করব। এ আপনি কি বলছেন রাজকুমারী? আপনি একা এক রাজপ্রাসাদের আদলে বড় হওয়া মেয়ে ওই ভয়ঙ্কর বনের রাক্ষসের সামনে কিভাবে টিকবেন? স্নেহ আর সংকল্পের চেয়ে বড় শক্তি আর কিছু নেই রাজবৈদ্য মশাই। বাবার জন্য আমি হাসি মুখে মৃত্যুকেও বরণ করতে পারি। কাল ভোরেই আমি যাত্রা শুরু করব। রাজপ্রাসাদের দরবার হল। কক্ষের মাঝখানে প্রধান সেনাপতি এবং কয়েকজন সৈন্য দাঁড়িয়ে আছে। তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাজকুমারী অনন্যা সিংহাসনের সামনে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছে। তার পরনে এখনও রাজকীয় পোশাক, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সেনাপতি মশাই, আমি জানতে চাই, আমার বাবার জন্য সোনার আপেল আনতে আপনারা কতক্ষণে রওনা হচ্ছেন? ক্ষমা করবেন রাজকুমারী, আমরা রাজ্যের সীমানা পর্যন্ত যে কোনো শত্রুর সাথে লড়াই করতে প্রস্তুত, কিন্তু অন্ধকার বন ওটা কোনো মানুষের জায়গা নয়। সেখানে পা রাখলেই বাতাস ভারী হয়ে আসে, আর ওই রাক্ষস সে তো এক থাবায় একটা হাতিকে পিষে ফেলে। সেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। মৃত্যু তো রাজপ্রাসাদের এই নরম বিছানায় শুয়েও আমার বাবাকে ডাকছে। আপনারা কি কেবল উৎসবের দিনে তলোয়ার ঘোরানোর জন্য সেনাপতি হয়েছেন? বিপদের দিনে পিঠ দেখানো কি বীরের ধর্ম? রাজকুমারী, আমরা বাস্তববাদী। কোনো মানুষের পক্ষে ওই বন থেকে জীবিত ফেরা অসম্ভব। আমরা মহারাজকে হারানোর শোক সইতে পারব, কিন্তু পুরো সৈন্যবাহিনীকে ধ্বংস হতে দিতে পারি না। অনন্যা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর সে তার গলার বহুমূল্য হীরের হার এবং হাতের সোনার চুড়িগুলো এক এক করে খুলে টেবিলের ওপর রাখে। পাশে থাকা মাধবী অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজকুমারী, এ কি করছেন আপনি? এসব অলংকার কেন খুলে ফেলছেন? এই হীরে জহরত আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাবে না মাধবী। আজ থেকে আমি রাজকুমারী নই, আমি একজন সাধারণ অভিযাত্রী। যে তলোয়ার বীরদের হাতে মানায় না, সেই তলোয়ার আজ এক নারী তুলে নেবে। আপনি একা যাবেন? ওটা যে সাক্ষাৎ জমপুরি, আপনি সেখানে এক রাতও টিকতে পারবেন না। মাধবী, মানুষের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্রে থাকে না মাধবী, থাকে তার হৃদয়ে। বাবার জন্য আমার ভালোবাসা আমাকে পথ দেখাবে। যাও, আমার ভ্রমণের পোশাক আর ঘোড়া প্রস্তুত করো। প্রাসাদের আস্তাবল। অনন্যা এখন সাধারণ ধুলোবালি মাখা পোশাক পরা, পিঠে একটি ধনুক এবং কোমরে একটি ছোট তলোয়ার। সে তার প্রিয় সাদা ঘোড়ার পিঠে ওঠে। প্রাসাদের সিংহদ্বার দিয়ে সে যখন বেরিয়ে যাচ্ছে, তখন প্রাসাদের উঁচু জানলা থেকে রাজবৈদ্য এবং সেনাপতি বিষণ্ণ মনে তাকিয়ে আছেন। আমি ফিরব বাবা, সোনার আপেল নিয়েই ফিরব। অন্ধকার বনের প্রবেশদ্বার। এটি কোনো সাধারণ বন নয়। এখানকার গাছগুলো কুঁজো হয়ে আছে, ডালপালাগুলো যেন কঙ্কালের হাতের মতো ছড়িয়ে আছে। বাতাস বইছে না, কিন্তু একটা শাঁ শাঁ শব্দ শোনা যাচ্ছে। চারপাশ সাদা ঘন কুয়াশায় ঢাকা, যার ফলে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ভয় পেও না বন্ধু, আমি জানি এখান থেকে ফেরার কোনো নিশ্চয়তা নেই, তাই তোমাকে আর বিপদে ফেলতে চাই না। তুমি প্রাসাদে ফিরে যাও। যদি আমি না ফিরি, তবে সেনাপতিকে বলো তিনি যেন বাবার খেয়াল রাখেন। অনন্যা ঘোড়াটিকে ছেড়ে দেয়। ঘোড়াটি দ্রুত গতিতে প্রাসাদের দিকে ফিরে যায়। অনন্যা একা বনের সীমানায় দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলে প্রথম পদক্ষেপ নেয়। বনের ভেতর ঢোকার সাথে সাথেই তাপমাত্রা যেন হঠাৎ কমে যায়।
কতটা অন্ধকার, মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে। ফিরে যাও রাজকুমারী, এখানে কেবল মৃত্যু আছে, ফিরে যাও। অনন্যা থমকে দাঁড়ায়। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। সে তার কোমরে থাকা ছোট তলোয়ারটি বের করে শক্ত করে ধরে। কুয়াশার ভেতর দিয়ে দুটি উজ্জ্বল লাল চোখ তাকে লক্ষ্য করছে বলে মনে হয়, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে যায়। আমি যমরাজকেও ভয় পাই না। আমার বাবার প্রাণ এই বনের কোনো এক কোণে লুকিয়ে আছে। আমি সেই সোনার আপেল না নিয়ে এক চুলও নড়ব না। সে আরও গভীরে হাঁটতে শুরু করে। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ নীরবতাকে ভেঙে দিচ্ছে। হঠাৎ ঝোপের আড়ালে কিছু একটা নড়ে ওঠে। অনন্যা দ্রুত তলোয়ার বাগিয়ে ধরে। কে ওখানে? সামনে এসো। কোনো উত্তর আসে না। কেবল এক অদ্ভুত প্যাঁচার ডাক শোনা যায়, যা অশুভ সংকেতের মতো শোনায়। অনন্যা বুঝতে পারে এই বন তার সাহস পরীক্ষা করছে। সে তার ওড়না দিয়ে মুখ ঢেকে নেয় যাতে কুয়াশা থেকে রক্ষা পায় এবং হাতে একটি ছোট মশাল জ্বালায়। ভয় হলো মনের ভ্রম, আমাকে এগোতেই হবে। অনন্যা ধীর পায়ে কুয়াশার চাদর ভেদ করে বনের আরও গভীরে হারিয়ে যায়। বনের আরও গভীর একটি অংশ। এখানকার গাছগুলো আগের চেয়েও অদ্ভুত। হঠাৎ একটি জায়গায় অদ্ভুত বেগুনি রঙের আভা দেখা যাচ্ছে। সেখানে একটি বড় গাছের নিচু ডালে একটি জাদুকরি জাল বিছানো রয়েছে। জালটি সাধারণ সুতোর নয়, মনে হচ্ছে যেন আলোর তৈরি। সেই জালে একটি উজ্জ্বল নীল রঙের ছোট পাখি আটকে আছে। পাখিটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু যত ছটফট করছে জালটি তাকে তত বেশি জড়িয়ে ধরছে। ওটা কি? একটা পাখি? এত সুন্দর নীল রং তো আমি প্রাসাদের বাগানেও কোনোদিন দেখিনি। ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আহারে, এই জাদুকরি জালে তুমি কিভাবে ধরা পড়লে? অনন্যা হাত দিয়ে জালটি সরাতে যায়, কিন্তু স্পর্শ করা মাত্রই একটি হালকা বৈদ্যুতিক ঝটকার মতো আলো জ্বলে ওঠে এবং অনন্যা হাত সরিয়ে নেয়। উফ, এই জাল তো সাধারণ নয়, এটা নির্ঘাতই বন রাক্ষসের পাতা কোনো মরণ ফাঁদ। আমি যদি দেরি করি তবে এই জাদুকরির শক্তি পাখিটির প্রাণ কেড়ে নেবে। অনন্যা আর সময় নষ্ট করে না। সে তার কোমরে থাকা তলোয়ারটি বের করে। সে লক্ষ্য স্থির করে জালের ঠিক মাঝখানে আঘাত করে। জয় মহারাজের জয়! এক কোপে জাদুকরি জালটি ছিঁড়ে যায় এবং চারদিকে স্ফুলিঙ্গের মতো আলো ছড়িয়ে পড়ে। পাখিটি মুক্ত হয়ে নিচে পড়ে যেতে নেয়, কিন্তু অনন্যা দ্রুত হাত বাড়িয়ে তাকে তালুবন্দি করে। সে আলতো করে পাখির মাথায় আঙুল বুলিয়ে দেয়। এখন তুমি মুক্ত, যাও ডানা মেলো। এই অন্ধকার বনে তোমার মতো সুন্দর প্রাণের থাকা ঠিক নয়। নীল পাখিটি অনন্যার হাতের তালুতে দাঁড়িয়ে ডানা ঝাড়ে। সে এক অদ্ভুত সুরে কিচিরমিচির করে ওঠে, যেন সে অনন্যাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে উড়াল দিয়ে অনন্যার মাথার ওপর চক্কর দিতে থাকে। যাও বন্ধু, সাবধানে থেকো, আমার পথ এখনো অনেক লম্বা। পাখিটি উড়ে গিয়ে একটি উঁচু ডালে বসে অনন্যার দিকে তাকিয়ে থাকে। অনন্যা আবার তার যাত্রা শুরু করে। তার মুখে এখন ভয়ের বদলে এক চিলটে প্রশান্তি। কিছুক্ষণ পর অনন্যা এগোতে শুরু করে, আর নীল পাখিটিও দূর থেকে তাকে অনুসরণ করতে থাকে। বনের একটি পাথুরে এবং দুর্গম এলাকা। বড় বড় পাথুরের চাই আর শুকনো লতাপাতায় জায়গাটা ভরে আছে। হঠাৎ পুরো বন কাঁপিয়ে একটি ভয়াবহ গর্জন শোনা যায়, কিন্তু সেই গর্জনে হিংস্রতার চেয়ে যন্ত্রণার সুর বেশি। রাজকুমারী অনন্যা একটি বড় পাথরের আড়ালে দাঁড়িয়ে সতর্কভাবে সামনে তাকায়। ওটা তো বনের রাজা সিংহ, কিন্তু ওভাবে গর্জন করছে কেন? ওর থাবায় ওটা কি? অনন্যা সাহস সঞ্চয় করে পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। তাকে দেখে সিংহটি সজাগ হয়ে ওঠে এবং একটি সতর্ক গর্জন দেয়। অনন্যা তার তলোয়ারটি খাপেই রেখে দু হাত তুলে দেখায় যে তার কাছে কোনো অস্ত্র নেই। ভয় পেও না মহারাজ, আমি তোমার শত্রু নই। আমি দেখতে পাচ্ছি তুমি খুব কষ্টে আছো। আমি কি সাহায্য করতে পারি? সিংহটি অনন্যার শান্ত কণ্ঠ শুনে কিছুটা স্থিমিত হয়।
তার চোখগুলো যন্ত্রণায় কুঁচকে আছে। অনন্যা খুব ধীর পায়ে সিংহের কাছে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছে সিংহটি হয়তো আক্রমণ করবে, কিন্তু দয়া তার ভয়ের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। উফ, এই কাঁটা তো সাধারণ নয়, এটি বিষাক্ত বনলতার কাঁটা। এটা এখনই না বের করলে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে। একটু ধৈর্য ধরো বন্ধু। অনন্যা তার তলোয়ারের মাথা দিয়ে খুব সাবধানে এবং শক্ত হাতে কাঁটাটি ধরে এক টানে বের করে আনে। সিংহটি ব্যথায় এক বিশাল গর্জন দেয়, কিন্তু অনন্যাকে আঘাত করে না। থাবা থেকে কালো রক্ত বেরিয়ে আসতে থাকে। এই তো শেষ, এখন রক্ত বন্ধ করতে হবে। অনন্যা বিন্দুমাত্র দ্বিধা না করে তার রেশমি ওড়নাটি ছিঁড়ে ফেলে। তারপর অত্যন্ত মমতায় সেই বিশাল সিংহের থাবায় ওড়নাটি দিয়ে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দেয়। তার হাতের স্পর্শে সিংহটি শান্ত হয়ে আসে। এখন অনেক আরাম পাবে। সাবধানে থেকো, আমার হাতে সময় খুব কম, আমাকে যেতে হবে। অনন্যা উঠে দাঁড়ায় এবং আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। সিংহটি উঠে দাঁড়িয়ে তার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় এবং একবার মাথা নিচু করে যেন রাজকুমারীকে সম্মান জানায়। বনের এমন একটি অংশ যেখানে কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। চারিদিকে একই রকম দেখতে কয়েকটা সরু রাস্তা চলে গেছে। অনন্যা একটি মোড়ে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছে। তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু বাবার কথা ভেবে সে কান্না চেপে রাখছে। সব পথ তো একই রকম লাগছে, কোন দিকে যাব? সময় যে ফুরিয়ে আসছে, আমি কি তবে পথ হারিয়ে ফেললাম? হে ঈশ্বর, আমাকে একটা পথ দেখাও। ঠিক সেই মুহূর্তে মাথার উপর পরিচিত একটি মিষ্টি কিচিরমিচির শব্দ শোনা যায়। অনন্যা উপরের দিকে তাকায়। কুয়াশার ভেতর থেকে নীল রঙের একটি উজ্জ্বল আভা দেখা দেয়। সেই ছোট্ট নীল পাখিটি অনন্যার মাথার উপর চক্কর দিচ্ছে। তুমি এসেছো বন্ধু? আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে? আমি পথ হারিয়ে ফেলেছি। পাখিটি একটি বিশেষ পথের উপর দিয়ে উড়ে যায় এবং ফিরে এসে অনন্যার চারপাশে ঘোরে। সে যেন ইশারায় বলছে, আমার সাথে এসো। অনন্যা তার পিছু পিছু দৌড়াতে শুরু করে, কিন্তু বনের লতা পাতা আর পাথুরে জমিতে সে বারবার হোঁচট খাচ্ছে। তার গতি ধীর হয়ে যাচ্ছে। আমি আর পারছি না, আমার পা আর চলছে না, কিন্তু আমাকে তো পৌঁছতেই হবে। হঠাৎ বনের ঝোপঝাড় মরমর করে ভেঙে এক বিশাল ছায়া সামনে এসে দাঁড়ায়। অনন্যা প্রথমে ভয় পেলেও পরক্ষণেই চিনতে পারে এটি সেই বুড়ো সিংহ যার পা থেকে সে কাঁটা বের করেছিল। সিংহটি এখন অনেক সুস্থ এবং তার হাঁটা চলায় রাজকীয় তেজ ফিরে এসেছে। আরে মহারাজ, আপনিও এখানে আমাকে সাহায্য করতে এসেছেন? তুমি কি আমাকে তোমার পিঠে চড়াতে চাইছো? ধন্যবাদ বন্ধু, চলো, আমাদের দেরি করলে চলবে না। সিংহটি এক বিশাল লাফ দিয়ে দৌড়াতে শুরু করে। বনের ভয়ঙ্কর পথগুলো এখন বাতাসের বেগে পার হয়ে যাচ্ছে। নীল পাখিটি সামনে থেকে পথ বেঁকিয়ে নিয়ে যাচ্ছে। ঝড়ের গতিতে তারা বনের একদম গভীরে এক বিশাল পাহাড়ের পাদদেশে এসে পৌঁছায়, যেখানে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি উজ্জ্বল সোনালী গাছ। ওই তো সেই সোনার আপেল গাছ। অবশেষে আমরা পৌঁছে গেছি। পাহাড়ের চূড়ায় একটি জাদুকরী পরিবেশ। ঠিক মাঝখানে একটি প্রাচীন বৃক্ষ, যার পাতাগুলো রূপোলি আর ফলগুলো খাঁটি সোনার মতো জ্বলজ্বল করছে। গাছের উজ্জ্বল আলোয় চারপাশ আলোকিত। অনন্যা সিংহের পিঠ থেকে নেমে বিস্ময়ে গাছটির দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ এক প্রচণ্ড ভূমিকম্পের মতো শব্দ শুরু হয়। কোন দুঃসাহসে এক সামান্য মানব সন্তান হয়ে আমার বাগানে পা রেখেছিস? তুই কি জানিস না এই সোনার আপেল যে স্পর্শ করে তার আয়ু এখানেই শেষ হয়ে যায়? অনন্যা ভয়ে কয়েক পা পিছিয়ে যায়, কিন্তু তার চোখে পরাজয়ের কোনো চিহ্ন নেই। সে তলোয়ার বের করে শক্ত করে ধরে। আমি চোর নই, আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার প্রাণ বাঁচাতে আমার এই জাদুকরী আপেল প্রয়োজন। দয়া করে আমাকে একটি আপেল নিয়ে যেতে দিন। দয়া? রাক্ষসের অভিধানে দয়া বলে কিছু নেই। আজ তোর রক্ত দিয়ে আমি এই গাছের গোড়ায় জল দেব।
রাক্ষসটি তার বিশাল গদা উঁচিয়ে অনন্যার দিকে তেড়ে আসে। অনন্যা নিজেকে বাঁচানোর জন্য সরে দাঁড়ায়, কিন্তু রাক্ষসটি আবার আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে বুড়ো সিংহটি এক বিকট হুঙ্কার দিয়ে রাক্ষস আর অনন্যার মাঝখানে এসে দাঁড়ায়। মহারাজ সাবধান! রাক্ষসটি সিংহকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। নীল পাখিটি ওপর থেকে কিচিরমিচির করে রাক্ষসের মাথার চারপাশে উড়তে থাকে, যাতে সে লক্ষ্যভ্রষ্ট হয়। রাক্ষসটি বিরক্ত হয়ে হাত দিয়ে পাখিটিকে তাড়ানোর চেষ্টা করে এবং সেই সুযোগে অনন্যা গাছের দিকে দৌড় দেয়। পালাবি কোথায়? কেউ তোকে বাঁচাতে পারবে না। পাহাড়ের চূড়ায় যুদ্ধংদেহী পরিবেশ। রাক্ষসটি তার বিশাল গদা উঁচিয়ে অনন্যাকে আঘাত করতে যাচ্ছে। জাদুকরী সোনার আপেল গাছটি স্থির দাঁড়িয়ে আছে, তার ফলগুলো মৃদু আলো ছড়াচ্ছে। রাক্ষস যখন গদাটি নিচে নামাতে যাবে, ঠিক সেই মুহূর্তে নীল পাখিটি তীরের মতো ধেয়ে আসে। সে রাক্ষসের একদম চোখের সামনে গিয়ে দ্রুত গতিতে ডানা ঝাপটাতে শুরু করে এবং তীক্ষ্ণ ঠোঁট দিয়ে রাক্ষসের চোখে ঠোকর দেয়। আহ, আমার চোখ! শয়তান পাখি, তোকে আমি পিষে ফেলবো। রাক্ষস তার হাত দিয়ে পাখিটিকে ধরার চেষ্টা করে এবং বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে বুড়ো সিংহটি এক বিশাল গর্জন দিয়ে রাক্ষসের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সিংহের ধারালো নখ রাক্ষসের পাথুরে চামড়ায় গভীর আঁচড় কাটে। রাক্ষসটি ভারসাম্য হারিয়ে পিছিয়ে যায়। সাব্বাস মহারাজ! পাখি বন্ধু, তুমিও দারুণ করছো। অনন্যা বুঝতে পারে লড়াই করে এই বিশাল দানবকে হারানো অসম্ভব, তাকে কেবল আটকে রাখা সম্ভব। সে দ্রুত গাছের দিকে তাকায়। নিচের ডালগুলো অনেক উঁচুতে, কিন্তু তার বুদ্ধি খেলে যায়। সে তার তলোয়ারটি গাছের গায়ে গেঁথে একটি সিঁড়ির মতো ধাপ তৈরি করে এবং লতা ধরে তরতর করে ওপরে উঠে যায়। না, ওই আপেল ছুবি না, ওটা আমার। রাক্ষস আবার গাছের দিকে এগোতে চায়, কিন্তু সিংহটি আবার তার পথ আগলে দাঁড়ায় এবং তার পায়ে কামড়ে ধরে। নীল পাখিটি রাক্ষসের কানের কাছে কিচিরমিচির করে তাকে পাগল করে তোলে। অনন্যা ততক্ষণে গাছের মগডালে পৌঁছে গেছে। তার একদম সামনে জলজল করছে সেই কাঙ্ক্ষিত সোনার আপেল। আর একটু, আর মাত্র এক হাত। অনন্যা হাত বাড়িয়ে আপেলটি ধরতেই চারদিকে একটি তীব্র সোনালি আলো ছড়িয়ে পড়ে। আপেলটি বোঁটা থেকে আলগা হয়ে অনন্যার হাতে চলে আসে। সাথে সাথে পুরো বন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। রাক্ষসটি দুর্বল হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, যেন আপেলটি গাছ থেকে আলাদা হওয়ার সাথে সাথে তার জাদুকরী শক্তি কমে গেছে। পেয়েছি, পেয়েছি! অবশেষে আমি পেয়েছি! আমি সফল হয়েছি! পাখিটি অনন্যার কাঁধে এসে বসে এবং সিংহটি নিচে দাঁড়িয়ে সগৌরবে লেজ নাড়াতে থাকে। রাক্ষসটি মাথা নিচু করে গোঙাতে থাকে। সে আর আক্রমণ করার অবস্থায় নেই। পাহাড়ের চূড়ায় ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে। সোনালি আপেলের বাগানটি এখন আর আগের মতো ভয়ঙ্কর লাগছে না। রাক্ষসটি পরাজিত হয়ে গুহার কোণে পড়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে তার দুই অকৃত্রিম বন্ধু, বনের রাজা সিংহ এবং ছোট্ট নীল পাখিটি। মহারাজ, আপনার সাহায্য ছাড়া আমি কোনো দিন ওই রাক্ষসকে অতিক্রম করতে পারতাম না। আপনি শুধু আমাকে পথ দেখাননি, আমার প্রাণও বাঁচিয়েছেন। আমি সারা জীবন আপনার এই ঋণ মনে রাখব। আর তুমি, ছোট্ট বন্ধু, তোমার ওই সাহসের কাছে আমি ঋণী। তুমি যদি রাক্ষসের চোখ ধাঁধিয়ে না দিতে, তবে আমি কখনো গাছে চড়তে পারতাম না। তোমাদের এই বন্ধুত্বই আমার জীবনের সেরা প্রাপ্তি। এখন আমাকে যেতে হবে, বাবার হাতে সময় খুব কম। বিদায় বন্ধুরা। সিংহটি আবার ইশারায় অনন্যাকে তার পিঠে বসতে বলে। অনন্যা পিঠে চড়তেই সিংহটি বাতাসের বেগে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। নীল পাখিটি পথপ্রদর্শকের মতো আগে আগে উড়তে থাকে। বনের অন্ধকার এখন কেটে গেছে। সূর্যের আলোয় চারপাশ ঝলমল করছে। প্রাসাদের প্রহরীরা দূর থেকে ধুলো উড়তে দেখে সতর্ক হয়ে ওঠে, কিন্তু কাছে আসতেই তারা অবাক হয়ে দেখে রাজকুমারী অনন্যা একটি বিশাল সিংহের পিঠে চড়ে ফিরে আসছে। সিংহটি প্রাসাদের সীমানায় এসে থামে। অনন্যা নিচে নেমে সিংহকে শেষবারের মতো জড়িয়ে ধরে। অনেক ধন্যবাদ তোমাদের। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন।
আমি চললাম। রাজার শয়নকক্ষ। ঘরের পরিবেশ এখনও গুমোট। রাজা জয়বর্ধন প্রায় নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছেন। রাজবৈদ্য ম্লান মুখে পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দরজা খুলে অনন্যা প্রবেশ করে। তার হাতে উজ্জ্বল সোনার আপেলটি থেকে পুরো ঘর আলোকিত হয়ে যায়। রাজবৈদ্য মশাই, আমি নিয়ে এসেছি, এই নিন সোনার আপেল। এ তো অবিশ্বাস্য। আপনি সত্যি পেলেছেন রাজকুমারী। আপনি অসম্ভবকে সম্ভব করেছেন। রাজবৈদ্য দ্রুত একটি সোনার পাত্রে আপেলটি রেখে তার রস বের করেন। আপেলের রস থেকে একটি স্বর্গীয় সুগন্ধ এবং মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি অত্যন্ত সাবধানে চামচে করে সেই রস রাজার মুখে দেন। অনন্যা, মা আমার, আমি কোথায়? মনে হচ্ছে দীর্ঘ এক অন্ধকার স্বপ্ন থেকে ফিরে এলাম। আপনি এখন সুস্থ বাবা, আর কোনো ভয় নেই। কয়েক মুহূর্ত পর রাজা বিছানায় উঠে বসেন। রাজবৈদ্য এবং প্রাসাদের পরিচারকরা আনন্দে জয়ধ্বনি করে ওঠে। আজ আমি শুধু আমার জীবন ফিরে পাইনি, আমি এক নতুন সত্য উপলব্ধি করেছি। আমি ভেবেছিলাম আমার শক্তিশালী সেনাবাহিনী আমার অহংকার, কিন্তু তারা যা করতে পারেনি আমার কন্যা তার দয়া আর ভালোবাসা দিয়ে তা করে দেখিয়েছে। বাবা, এই জয় শুধু আমার নয়, পথে আমি যেসব পশু পাখিকে সাহায্য করেছিলাম তাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা না থাকলে আমি কখনো ফিরতে পারতাম না। আমি বুঝেছি তলোয়ারের শক্তি দিয়ে হয়তো ভয় দেখানো যায়, কিন্তু হৃদয় জয় করা যায় কেবল নিঃস্বার্থ মমতা দিয়ে। ঠিক বলেছেন রাজকুমারী। দয়া আর ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাদু, যা এমনকি মৃত্যুর দ্বার থেকেও মানুষকে ফিরিয়ে আনতে পারে। সুখ কেবল সম্পদে নয়, অন্যের উপকারে ও ভালোবাসায় লুকিয়ে থাকে।